দাঁড়ান দাঁড়ান, হাত থেকে ফোন রাখবেন না। আগে ভিডিওটা একটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। করেছেন? হ্যাঁ, এইবার মন দিয়ে গল্প শুনুন। নমস্কার, আমি অর্ণব। গল্পের শুরুতে তো আমি সাধারণত গল্প সম্বন্ধে দু চারটে কথা বলি। শ্রদ্ধেয় মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প আপনাদের অনেকবার শুনিয়েছি, বহুবার আলোচনা করেছি মনস্তত্ত্বে তার দখল নিয়ে, তার লেখার বিষয়গত ভ্যারিয়েশন নিয়ে। আজ না হয় তার সম্বন্ধে কিছু ট্রিভিয়াই শেয়ার করি। তাঁর লেখা প্রথম গল্প অতসী মামি। ৪৮ বছরের স্বল্প দৈর্ঘ্যের জীবনের অন্তত ২৮ বছর জড়িয়েছিলেন সাহিত্য চর্চায়। লিখেছেন প্রায় ৪০টি উপন্যাস, ১৯২টি ছোট গল্প, একটি নাটক এবং বেশ কিছু কাব্য। তাঁর লেখার দুটি ফেজ দেখা যায়। একটি ফেজে তিনি মানুষের নৈতিক অধঃপতনের প্রতি বিষোদ্গার করেছেন। দ্বিতীয় ফেজে ব্যস্ত হয়েছেন এই অবক্ষয়ের পিছনের কারণ খুঁজতে। পৈতৃক বাড়ি টালিগঞ্জের চণ্ডীতলায়, পরবর্তীকালে বাসা বেঁধেছিলেন বরানগরের গোপাললাল ঠাকুর রোডের একতলা দিনহীন বাড়িতে। স্বাধীনতা আন্দোলনের বহু মিছিলে ছিল তাঁর নিত্য যাতায়াত। অত্যন্ত স্বাধীনচেতা ছিলেন তিনি নিজেও। আচ্ছা, ট্রিভিয়া তো ট্রিভিয়াল নয়, তাই তার ভারে ভারাক্রান্ত হওয়ার আগে আসুন আমরা মানিকবাবুর লেখা একটা গল্প শুনি। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, শিপ্রার অপমৃত্যু। এবার ৩৬ সালের এই মহাপূজার সময় পরাশর, শিপ্রা ও অনিন্দিতা পদ্মা তীরের কোকোনদ গ্রামে একত্রিত হয়েছে। অনিন্দিতার গ্রামে আসবার কারণটির মধ্যে কোনো বিশেষত্ব নেই। তার আত্মীয় স্বজন কয়েক বছর ধরে বসবাস করছেন দেশে। কলেজের ছুটি হলে শিপ্রাও আত্মীয় স্বজনদের কাছে এসে থাকতেই ভালোবাসে। পরাশর এসেছে তার বাবার কাছে কিছু টাকা আদায় করার চেষ্টায়। এবার তার ধারটা হয়েছে কিছু বেশি। বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত পরপর দুটি সোসাইটি গার্লের বিলাসিতার খরচ জোগানো সে তো আর সহজ কথা নয়। যথেষ্ট কৃপণতা করেও পরাশরের ধার না করে চলেনি। মেয়ে দুটির সঙ্গে একে একে তার বিচ্ছেদ হয়েছে। ৬ মাসের মধ্যে ২টি অস্ত্রোপচার। ক্ষতের চিহ্ন অবশ্য লোপ পেয়েছে ১ মাসের মধ্যেই, কিন্তু ধারটা বেঁচে থেকে সুদে বেড়েছে। আগে পরাশরের ভাবনা ছিল না, চিঠি লিখে টাকা চেয়ে পাঠালেই জবাবে কিছু গালাগালি দিয়ে মথু বোস তাকে টাকা পাঠিয়ে দিত। এখন সে সহজে টাকা দিতে চায় না। বুড়ো হয়ে মথু বোস হয়েছে ভারী কৃপণ। বেশি টাকা চাইলে রেগে যায়, স্পষ্ট বলে দেব না, দরকার থাকে রোজগার করে নাও গে। তার এই সুস্পষ্ট নাকে হ্যাঁতে পরিণত করতে মার সাহায্যে পরাশরকে অনেক কাঠখড় পোড়াতে হয়। সে এত বেশি আরামপ্রিয় ফলস প্রকৃতির লোক যে কোনো ব্যাপারে কাঠখড় পোড়ানো আর নিজেকে পোড়ানোর মধ্যে তার বিশেষ কোনো পার্থক্য থাকে না। মাকে পত্র লিখলে মা জবাবে লেখেন, ১ বছরেরও বেশি বিনা কাজে কলকাতায় বসে আছো, কখনো চিঠিপত্র লেখো না, উনি বড় রেগে আছেন, তুমি একবার বাড়ি এলে তবে টাকার কথা বলতে পারি, ইতি মা। সুতরাং শুধু বাবা নয়, মাও ভয়ানক রেগে আছেন বুঝতে পেরে পরাশরকে গ্রামে আসতেই হয়। দিন ১৫ জন্য জীবনটা ব্রেক কষে থেমে থাকে। জগৎ জুড়ে থাকে শুধু একটা গতিহীন স্তব্ধ বিষণ্ণতা। শিপ্রার কোকোনদে আসার কারণটি পুরনো। সে শহরের মেয়ে, শহরের রাশি রাশি ইটের আনাচে কানাচে নিঃশ্বাস ফেলে সে বড় হয়েছে। সংকীর্ণ গৃহ, সীমাবদ্ধ আকাশ, শুধু সম্মুখ ও পিছনে থাকা পথ, পুনরাবর্তিত কর্তব্য ও অবকাশ, সব জড়িয়ে ৫২টি সপ্তাহে তার বছর। এ বছরের সঙ্গে ও বছরের কোনো পার্থক্য নেই। বেড়াতে যদি সে কখনো যায় তো মাইনের টাকা বাঁচিয়ে হয় একা, নয় ২-৪ জন বন্ধুর সঙ্গে যায় পশ্চিমে, যায় পুরী।
পাহাড়ের বন্ধুর পথে হেঁটে বেরিয়ে সে হাঁপায়। সমুদ্র তীরে বালিতে লুটোপুটি খেয়ে সমুদ্র স্নান করে আর সর্বদা আধো আধো অন্যমনস্ক হয়ে হতাশ অবসন্ন হৃদয়ে ভাবে সমস্ত জীবনটার মতো এবারের ছুটিটাও তার মাঠে মারা গেল। তারপর একদিন সে মরিয়া হয়ে চলে যায় তার পিসিমার কাছে হাজারিবাগে। কয়েকদিন বাড়ির রান্না ঝোল ভাত খেয়ে বর্ধিত রক্তের রঙে চামড়া থপথপে সাদা রংটা একটু রঙিন করে এনে এবং 2-4 দিন বন জঙ্গলে পিকনিক করে ফেরে কলকাতায়। সেখানে ছুটির বাকি কটা দিন ঝিমিয়ে স্কুল খুললে রোজ 4 ঘন্টা 6th ক্লাস থেকে 1st ক্লাস অব্দি বাংলা পড়িয়ে যায়। নদীর দেশে এসে কিছুদিন থাকবার প্রবৃত্তি সে সংগ্রহ করেছে অনিন্দিতার কাছ থেকে। অনিন্দিতার চেয়ে বয়সে সে 7-8 বছরের বড় হবে, কিন্তু এতগুলি বছরের ব্যবধান তাদের মধ্যে নেই। দুটি পুরুষের মধ্যে বয়সের এই পার্থক্যের অর্থ যা দাঁড়ায়, মেয়েরা সচরাচর তা মেনে চলে না। 20 পর ওদের বয়স বাড়তে বছর 10 সময় লাগে। 20 পরে একেবারে 31, মাঝখানে আর বছরের পদক্ষেপ নেই। সম্পর্ক মেনে চলার হিসাবেও ওরা সাধারণত পুরুষের অনুকরণ করে না। ওদের মধ্যে যারা গুরুত্ব ও গৌরবের মোহগ্রস্তা, মেজাজ যাদের চড়া এবং স্বভাব যাদের করা, ছোট ছোট বালিকাদের বন্ধুত্ব বঞ্চিত করতে পারলেও প্রতিদিন 1 ঘন্টা করে সময় একত্র থাকতে হয়। 17 পেরোনো এমন একটি মেয়েকে 7 দিনের বেশি গাম্ভীর্যের আড়ালে ঠেকিয়ে রাখতে ওরা মরে যায়। বিকাশ পাওয়াটাই মর্ম কথা কিনা? আজ যে বিকাশ পেল তার দাম বিকাশ যার পুরনো হয়ে এলো তার চেয়ে বেশি ছাড়া কম নয়। এই নির্মম সত্যকে 7 দিনের বেশি উল্টিয়ে রাখার ক্ষমতা ফুলের উপমায় পুলকিতা নারীর একেবারেই নেই। তাই একদিন যদিও শিপ্রা কিছুকাল তার মামার বাড়িতে শিক্ষয়িত্রী রূপে বাস করেছিল এবং ক্লাসে আরও 30টি মেয়ের সঙ্গে তাকেও সমান বেঞ্চিতে বসিয়ে রেখে নিচে উঁচু প্ল্যাটফর্মে পাতা চেয়ারে বসে সপ্তাহে 4 দিন 1 ঘন্টা করে বাংলা পড়িয়েছিল, ওদের বন্ধুই বলতে হয়। এক পক্ষের কিছু কিছু পৃষ্ঠপোষক স্নেহ এবং অপর পক্ষের জোর করে বাঁচিয়ে রাখা সম্মানের ভেজাল হয়তো কিছু মেশানো আছে, কিন্তু অনেক সমবয়সী বন্ধুর সম্পর্কেও তো তা থাকে। কথ্য ভাষায় অনিন্দিতার দখল আছে, কথা সে অনর্গলি বলে। বর্ণনার বর্ণে ছবি আঁকার ক্ষমতাও তার নিন্দনীয় নয়। খানিকক্ষণ মনোযোগ দিয়ে তার কথা শুনে গেলে তার মানসিক প্রক্রিয়া ও হৃদয়াবেগগুলি এত সহজে ও এমন নির্ভুলভাবে অনুসরণ করা যায় যে মনে হয় ওর কপালের হাড় আর বুকের পাঁজর স্বচ্ছ হয়ে মস্তিষ্ক ও হৃৎপিণ্ড চোখে দেখতে পেলেও এর চেয়ে ভালো করে ওকে বোঝা যেত না। বিপুল বিস্তীর্ণ নদীর ভাঙন ধরা তীরে অস্থায়ী স্টিমার ঘাটটির 8 মাইল তফাতে তাদের অতি শ্যামল অতি মনোরম গ্রামটির কথা শুনে শুনে শিপ্রার মনে হতো, বাবা, অমন দেশে মানুষ যায়। তাই এবার পশ্চিম অথবা পুরী যাবার টাকা হাতে না থাকায় এবং হাজারিবাগের পিসিমা করাচি চলে যাওয়ায় অনিন্দিতা ডাকা মাত্র শিপ্রা তার সঙ্গে কোকোনদে চলে এসেছে। গ্রামে এসে অনিন্দিতা গেঁয়ো বনে যায়। স্টিমার থেকে নামার আগেই মন থেকে এসে শহরের আবরণ খসিয়ে দেয়। বাড়ি পৌঁছে শহরের বেশও পরিবর্তন করে ফেলে। হাঁপ ছেড়ে সে বাঁচে না, কারণ শহরকে অপছন্দ করার মতো গেঁয়ো সে একেবারেই নয়। হোস্টেলের জীবনকে সে অপ্রীতিকর মনে করে না। শহরকে সে পছন্দ করে, গ্রামকে সে ভালোবাসে। মন ও হৃদয়ের ভিত্তি তার গ্রাম। গ্রামের খাল ও পুকুরে তার দুরন্ত শৈশব বহুকাল সাঁতার দিয়েছে। গাছের ডগা থেকে পাখির ছানা পেড়েছে। আমবাগানের বিনয়ী নির্জনতায় গাছের তলা থেকে শুকনো পাতা ছাঁট দিয়ে পেতেছে খেলাঘর। যে বয়সে আত্মীয়ের সতর্ক রক্ষণাবেক্ষণ ছাড়া সে নিরাপদ নয়, সে বয়সেও পদ্মার মাঝিদের সঙ্গে ভাব করে তাদের সঙ্গে একা নদীর বুকে নৌকায় ভেসে বেরিয়েছে।
এসব এখন ইতিহাস, এ জীবনে হয়তো পুনরাবর্তন নেই। কিন্তু বিদেশ থেকে দেশে এসে গ্রামের মাসি পিসি ও সখীদের মধ্যে, গ্রামের কাকা ও দাদাদের মধ্যে ও নিজের বাড়িতে পুরনো স্থানটি অনিন্দিতা আজও বিনা চেষ্টায় দখল করে নিতে পারে। গ্রাম্যতা ও কুসংস্কারের বিরুদ্ধে সে কখনো লড়াই করে না। বয়স্কা মেয়েদের করা উচিত নয় এমন দু একটি পুরুষোচিত অকাজ এখনো মাঝে মাঝে করে ফেললেও প্রথা সে সবই মেনে চলে। ঘরে বাইরে কোথাও তার সংস্কার সাধনের প্রয়াস নেই। যা আছে তাই তার ভালো, সে সমালোচনা করে না। ঘরে এসে সে এত বেশি করে ঘরের মেয়ে হয়ে যায় বলে গৃহপ্রবাসী পরাশরের মনে হয় সে একটা অচেনা মেয়ে। কলকাতায় ওর সঙ্গে তার কোনোদিন ঘনিষ্ঠতা হয়নি। ছেলেবেলার প্রায় ভুলে যাওয়া পরিচয় ছাড়া ওর সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। পদ্মা নদীর চলো বাতাস দিবারাত্রি পরাশরের গায়ে লাগে, কিন্তু সে বাস করে তার একটি নিজস্ব নিঃসঙ্গতার আবহাওয়ায়। শহরের অনিন্দিতাকে নিয়ে কয়েক ঘন্টা সময় সে অনায়াসে কাটিয়ে দিতে পারে, কিন্তু এখানে গ্রামে স্তিমিত নরনারীর সঙ্গে এমন করে মিশে গিয়ে সময়ের বহু পিছনে পড়ে থাকা এখানকার স্থায়ী স্তব্ধতায় এমন করে ডুবে যায় যে তার সান্নিধ্যের সঙ্গ পরাশর পায় না। সকালে গিয়ে হাজির হলে বলে, বসো, রাঁধছি। রেধে কি করবে? পারিবারিক প্রবন্ধ পড়তে বসবে বলে পরাশর চলে আসে। বিকালে অনিন্দিতা বলে, বসো, এদের চুল বাঁধা শেখাচ্ছি, এলো চুলে কত রকম খোপা হয় তাই। পরাশর রেগে যায়, বলে, নিজের চুল বাঁধবারই তো সময় পাওনি দেখছি। সময় লাগে না, এই দেখো। নিমেষে চুলগুলি জড়ো করে অনিন্দিতা এলো খোপা বেঁধে নেয়। বলে, বসবে না তুমি? পরাশর বলে, বসবো নদীর ধারে, তোমার বাড়িতে নয়। চুল বাঁধা শেখানো শেষ করে অনিন্দিতা নদীর ধারে যায়। পরাশরকে দেখতে না পেয়ে ভাবে কলকাতায় থেকে থেকে একেবারে বখাটে হয়ে গেছে, মিথ্যে কথা বলতে মুখে আটকায় না। দেখা হলে সে পরাশরকে খানিক উপদেশ শোনায়, কলকাতায় ফিরে যেতে বারণ করে, গ্রামে থাকতে অনুরোধ জানায়। জিজ্ঞেস করে, এবছর কটা পয়সা ইনকাম হয়েছে? 1 পয়সাও নয়। পরাশর সগৌরবে স্বীকার করে। একটা বছর তুমি গ্রামে থাকো, এবার মনের বিষটা কেটে যাবে জানো। কলকাতায় যে 3-4 হাজার টাকা খরচ করছো, সেটা বাঁচাতে পারলেও একটা ইনকাম হচ্ছে ভেবে নিজের উপর তোমার একটু শ্রদ্ধাও হবে। নিজেকে ঘৃণা করছো বলেই তুমি আরো বেশি গোল্লায় যাচ্ছ মন্টু। পরাশর গলায় ঝাঁঝ এনে বলে, এরকম উপদেশ ছাড়তে শিখবে বলেই সংস্কৃত নিতে বারণ করেছিলাম। চাল কলাভোজীদের প্রভাব আর যাবে কোথায়? তুমি কিচ্ছু বোঝো না, তুমি থাকলে আমিও থাকবো। তোমার যতক্ষণ খুশি রোজ আমার সঙ্গে এসে ঝগড়া করো। হ্যাঁ, এবার তাহলে আমার এক্সামিন দেওয়া হবে না, কিন্তু তোমার সংশোধনের জন্য তাতেও আমি রাজি আছি। অনিন্দিতার অনুরোধ ও উপদেশ ভাষা ভাষা ছাড়া ছাড়া ছেলে মানুষই নয়। তার বলবার ভঙ্গিতেই বোঝা যায় সে এ বিষয়ে অনেক ভেবেছে। কথা বলার ফাঁকে ফাঁকে সে একটু হাসে, একটু আচার অথবা তেঁতুল মাখা মুখে দেয়। কপালের বাঁদিকে গভীর ক্ষতচিহ্নটি অন্যমনস্ক অভ্যাসে বাঁ হাতের আঙুল দিয়ে খসতে থাকে। সরু চেনহাটটা জামার ভিতরে ঢুকিয়ে দেয়। তার এই পরিচিত মুদ্রাদোষগুলি তার কথাকে হালকা করতে পারে না। পরাশরকে সে যে প্রলোভন দেখায় তাও চোরালোই হয়ে থাকে। কিন্তু পরাশর এত রেগে যায় যে তার প্রলোভনে কোনো কাজ হয় না। পরাশর বলে, আগে বিয়ে হোক, তারপর 1 বছর হানিমুন করতে পারি। এই গায়ে বসে 1 বছর কোর্টশিপ চালানো আমার দ্বারা হয়ে উঠবে না। তুমি কিচ্ছু বোঝো না, তোমার সঙ্গে মিশেই আমার বুদ্ধি বোতা হয়ে যাচ্ছে। অনিন্দিতা নকল নিঃশ্বাস ফেলে বলে, সেকালের মেয়েরাই ছিল সুখী,
কারোর মুখের কথায় নির্ভর করে আমাদের মরতে হতো না। 7টা সমুদ্র, 13টা নদী আর 700 রাক্ষস তাদের পক্ষ হয়ে এমন প্রমাণই আদায় করে নিত একালে সাইকোলজিও যা পারে না। একালে ছেলেগুলি সমুদ্র পাড়ি দেয় শুধু ডিগ্রির জন্য। কপাল কি আমাদের ফুটো হয়েছে এমনি? কথ্য ভাষায় অনিন্দিতার দখল থাকবার জন্য কথাগুলি পরাশরের মর্মে গিয়ে বেঁধে। তোমার কপাল ফুটো হয়েছে গাছ থেকে পড়ে, আমি ফেলেও দিইনি। অনিন্দিতা বলে, না, তাড়াতাড়ি গাছ থেকে নেমে ধরে তুলেছিলে, আর সেই 18 বছর বয়সে পাকা রাক্ষসের মতো শুষে খেয়েছিলে আমার ফুটো কপালের রক্ত। তুমি মরে গিয়েছিলে ভেবে চুমু খাচ্ছিলাম আর কি। তাহলে তো তোমার আশেপাশে থাকলে আমাকে অমর হতে হবে দেখছি। পরাশর তার সমস্ত আভিজাত্য ভুলে চাপা গলায় ধমক দিয়ে বলে, অমর হয়ে যদি তুমি সারা জীবন তপস্যা করো আর মরে মরে আমার 500 জন্ম কেটে যায়, তবু আমার ধারের কাছে থাকবার সুযোগ তুমি পাবে না। অনি কোকো নদে পা দিয়ে ওদের ব্যাপারটা তলিয়ে বুঝে শিপ্রা খুশি হয়ে উঠল। বুদ্ধিটা তার যেন অকস্মাৎ অত্যন্ত তীক্ষ্ণ হয়ে গেল। একটা রাত্রি সে এমন নিবিড়ভাবে চিন্তা করল যে তার ভালো ঘুম হল না। পরদিন থেকেই এই নিরীহ কোকোনদ গ্রামটিতে সে তার শহরটি রচনা করে নিল। এমন অকস্মাৎ সে গ্রাম আর গ্রাম্যতার বিরুদ্ধে তার আশ্চর্য বিদ্রোহ শুরু করে দিল যে অনিন্দিতার বাড়ির মেয়ে ও পুরুষ, গ্রামের আবাল বৃদ্ধ বনিতা চমকে গেল। আজকালকার দিনে এমন গ্রাম খুব কমই আছে যার 2 মাইল পরিধির মধ্যে দুটো একটা গোল্ডফ্লেক্স সিগারেটের দোকান নেই। গ্রামের বুকে শহরের আকস্মিক আবির্ভাবে ভরকে যাওয়ার পাত্র একালের গ্রামবাসী নয়। তারা টিউবওয়েলের জলে চা তৈরি করে খায়। মাথার উপর দিয়ে এরোপ্লেন উড়ে গেলে চোখ তুলে একবার তাকিয়ে দেখেই কাস্তে ধরে ধান কাটে। কিন্তু শিপ্রাকে ঘিরে এ যে কোন দেশি শহর করে উঠল কেউ তা ভেবে পেল না। মাটির পৃথিবীতে মাটির মানুষ যেসব শহর রচনা করে শহুরে হয়েছে, সেসবের সঙ্গে শিপ্রার যেন চোখ নেই। সে যেন আকাশের পরী, কাল বিকালে ঝড় বৃষ্টিতে আকাশ থেকে খসে পড়েছে। শিপ্রার শাড়ি সম্পদ ছিল প্রচুর। সকালবেলায় প্যারাসল হাতে পরী সেজে সেই যে সে বেড়াতে যায়। সারাদিন কয়েকবার বেশ পরিবর্তন করলেও তার বেশে পরিত্বের ছাপ কখনো খোঁজে না। তার চলার ভঙ্গি, তার কথা ও হাসি, তার নাওয়া খাওয়া এবং বিশ্রাম সমস্তই এমন অসাধারণ ও অস্বাভাবিক হয়ে যায় যে তার শরীরটা মানুষের রক্ত মাংসে তৈরি কিনা সে বিষয়ে অনেকেরই সন্দেহ জাগে। প্রাণের প্রাচুর্যে সে যেন ফেটে পড়তে চায়। কি করবে যেন সে দিশা পাচ্ছে না। গ্রামে পা দেওয়ার 7 দিনের মধ্যেই পূজার ছুটিতে যে কটা কলেজের ছেলে বাড়িতে দুধ ভাত খাওয়ার জন্য গ্রামে এসেছিল, তাদের একত্র করে সে আড্ডা দেয়, গান শোনে, নাচ দেখায়। আর আজ একে কাল ওকে নিয়ে অনভ্যস্ত লোকেরও বোধগম্য হয় এমনি ভাবে ফ্লার্ট করে। 7 বছরের মেয়ের অপরিমেয় চঞ্চল উল্লাসে পরাশরের চোখের সামনে ওদের সঙ্গে সে গ্রামের পথে রেস দেয়। গৃহে পরাশরের সান্নিধ্যে সে ওদের কাছে হয়ে ওঠে হরিণীর মতো চপল, রানীর মতো প্রভাবশালিনী, অভিনেত্রীর মতো রহস্যময়ী, প্রবঞ্চিতার মতো সংযত, প্রজাপতির মতো হালকা। তার পাশে অনিন্দিতা বৈদ্যুতিক বাল্বের পাশে প্রদীপের মতো নিভে যায়। শিপ্রার দিকে তাকিয়ে পরাশর চিন্তিত হয়ে ওঠে। নাম ছড়ায়। কলকাতার এক নগণ্যা স্কুল মিস্ট্রেস আশেপাশের 10টা গ্রামে আলাপ আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। একদিন সন্ধ্যার পর বেরিয়ে ফিরবার সময় অন্ধকারে একটা মাটির ঢেলা শিপ্রার পিঠে এসে গুঁড়ো হয়ে যায়। 8-10 মাইল দূরের গ্রাম থেকে 2-1 তাকে দেখতে আসে। জীবনে 30টা বছর মানুষের মতামতকে সম্মান করে নিরীহ ভীরু হয়ে থেকে একটি কাম্য ভবিষ্যৎকে হঠাৎ একদিন গাইড জোরে সৃষ্টি করার চেষ্টা শুরু করেই
শিপ্রা চারিদিকে বিস্ময়, কৌতূহল ও কৌতুক পুঞ্জীভূত করে দেয়। যৌবনের মৃত্যুর তার বেশি দেরি নেই। সমস্ত ভয় ভাবনা বিসর্জন দিয়ে জীবনকে সে মরণ কামড় দিয়ে আয়ত্ত করতে চায়। অনিন্দিতার বাবা ছিলেন বিদেশে। অনিন্দিতার মা সভয়ে মেয়েকে বলেন, এ তুই কাকে বাড়ি নিয়ে এলি অনি? অনিন্দিতা চিন্তিত মুখে বলে, ওর বোধহয় নার্ভাস ব্রেকডাউন হয়েছে মা। নার্ভাস ব্রেকডাউন হোক আর যাই হোক, ওকে এবার তুমি যেতে বলো বাছা। 10-12 দিন হয়ে গেল, এখনো কোন লজ্জায় ও পরের বাড়ি পড়ে আছে। আর 2 দিন দেখি মা। কিন্তু শিপ্রা চাই আরম্ভ করুক, একটা আশ্চর্য সংযম সে আগাগোড়া বজায় রেখে চলেছিল। তার সাজগোজ অশ্লীল নয়, তার আড্ডাতে হল্লা হয় না, তার ফ্লার্টিং শুধু কথা আর হাসির। ভোরে ঘুম ভেঙে রাত্রে বিছানায় যাওয়া পর্যন্ত অজস্র খাপছাড়া কাণ্ডে সে সকলকে উত্তেজিত করে রাখে, কিন্তু নিজে সে উত্তেজিত হয় না। তার কথা হয় মৃদু ও সুরের রেশ লাগানো, তার হাসি হয় অপার্থিব একটা অথর ভঙ্গি, তার চলন হয় ঠিমে তালের একটা নৃত্য ছন্দ। এক কাব্যাত্মক আভিজাত্য, খুব উঁচু স্তরের আধুনিকতা ব্রহ্মাস্ত্রের মতো আত্মরক্ষার জন্য সে পরিস্ফুট করে রাখে। গ্রামের অল্প শিক্ষিত, অল্প আলোকপ্রাপ্ত নরনারীর মধ্যে সে আলোর মতো উদয় হয়েছে। এরা তাকে পছন্দ না করে, সেটা হবে এদেরই সংকীর্ণতা ও কুসংস্কারের দোষ, এদেরই পিছনে পড়ে থাকার পরিচয়। এছাড়া শিপ্রার আরও একটা চালাকি আছে। অনেক ভেবে কৌশলে সে এই ভাবটাও বজায় রেখেছে যে সে সকলকে মাতায়নি, তাকে নিয়ে সকলে মেতেছে। অনিয়ম ও অসংযম যদি কিছু ঘটে থাকে, তার দায়িত্ব তার নয়। পরাশর প্রথমে দূর থেকে শিপ্রাকে লক্ষ্য করেছিল। অনিন্দিতার মধ্যস্থতায় তার সঙ্গে প্রথম যে ভদ্রতার পরিচয় হয়েছিল, মাঝখানে অনিন্দিতাকে খাড়া রেখে এ পরিচয়কে ঘনিষ্ঠ হয়ে উঠতে দেয়নি। কিন্তু অনিন্দিতাকে শিপ্রা একরকম ঠেলেই সরিয়ে দিল। অনিন্দিতার ক্ষমতা রইল না পরাশরের সান্নিধ্যে শিপ্রাকে সহ্য করার। শিপ্রার এক একটি বানানো কথা, এক একটি নকল হাসি তার কানে আর চোখে বিদ্ধে আরম্ভ করতেই সে দুজনকে আসর ছেড়ে দিয়ে পালিয়ে গেল। তখন শিপ্রার বন্ধু হয়ে উঠতে শহর বিরোহী পরাশরের সূর্যকে ভার 3 বেশি অস্ত যেতে হল না। পরাশরকে শিপ্রা যখন সকালে প্যারাসল হাতে বেড়াতে যাওয়ার সময়, অপরাহ্নে বসে গল্প করার সময়, সন্ধ্যায় নদীর তীরে নির্জনতা উপভোগ করার সময় এবং রাত্রে গান শোনাবার সময় কাছে রাখার শক্তি অর্জন করল, কলেজের ছেলেগুলোকে সে তখন বিদায় করে দিলে। হ্যাঁ, চিরবিদায় নেওয়া সেসব ছেলেপিলেদের পক্ষে সম্ভব ছিল না। তাদের চিরবিদায় দেওয়া শিপ্রাও ভালো মনে করেনি। পরাশর সর্বদা একেবারে একা থাকলে তার মতো ভয়ঙ্কর শহুরেকে খুশি রাখতে পারার মতো ক্ষমতা তার নেই, একথা শিপ্রা ভালো করেই জানত। তাই বিদায় করে দিলেও ওরা যে পরিমাণে আসা যাওয়া বজায় রাখলেও শিপ্রা সেটুকু গ্রহণ ও অনুমোদন করল। পরাশর বোকা নয়, সে সব বুঝতে পারে। শিপ্রাও বোকা নয়, পরাশর যে সব বুঝতে পারছে এটা সে বুঝতে পারে। কিন্তু পরাশর তার ভানকে গোপন করলেও শিপ্রা এ বিষয়ে কোনো ছলনার আশ্রয় নেয় না। তার জটিল মস্তিষ্কগত হৃদয়াভিযানে তাই একটি মনোরম সারল্যের ছাপ পড়ে। পরাশরের তা ভালো লাগে। এদিক দিয়ে সে একটু দুর্বল বোহেমিয়ান। বুদ্ধি দিয়ে গড়ে তোলা ভালোবাসার মধ্যেও সে একটু বোকামি, একটু সরলতার খাত পছন্দ করে। তার রঙিন কাগজের ফুলটির অন্তত চেহারায় আসল ফুলের মতো হওয়া চাই। অনিন্দিতা মার কাছে যে 2 দিন অপেক্ষা করে শিপ্রাকে চলে যেতে বলবে বলেছিল, সে 2 দিন পার হয়ে যাওয়ার আগে নিজের প্রয়োজনেই শিপ্রা তার সৃষ্টি করা শহরকে নিজের চারিদিকে ঘনীভূত করে আনল। বাইরে সাধারণের কাছে সে যতটুকু প্রকাশ করতে লাগলো তা প্রশংসনীয় না হলেও
এত বেশি নিন্দনীয় নয় যে সেজন্য তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যায়। সর্বনাশের ধারে এসে শিপ্রা তাই অল্পের জন্য বেঁচে গেল। তাকে একদিন একটু সাবধান করে দেওয়ার বেশি অনিন্দিতা আর কিছুই করতে পারল না। বদনাম করছ কেন শিপ্রাদি? অনেক বয়স হলো, এই বেলা একটু কুড়িয়ে না নিলে আর তো পাবো না রে। তা সে তো কলকাতায় করলেই হতো। পরের বাড়ি অতিথি হয়ে থাকবার সময় কোনো বিষয় বাড়াবাড়ি ভালো নয়। পরের বাড়ি অতিথি হয়ে থাকবার সময় কোনো বিষয়ে বাড়াবাড়ি ভালো নয়। অনিন্দিতা এই কথাটাই ওই রকমভাবে মোলায়েম করে শিপ্রাকে বোঝাতে চেয়েছিল, কিন্তু শিপ্রা এখন কিছুই বুঝতে চায় না। কলকাতা মস্ত শহর, বদনাম তৈরি করার কম্পিটিশন পর্যন্ত সেখানে এমন জোরালো যে আমি পাত্তা পাই না অনি। তাছাড়া কলকাতার বদনাম কর্তাদের কানে গেলে চাকরিটাও যে যাবে। অনিন্দিতা তার মুদ্রাদোষের আশ্রয় নিয়ে বলে, তোমার স্বভাব সত্যিই ভারী খারাপ হয়ে গেছে শিপ্রাদি। গায়ে এসেও কদিন একটু সামলে চলতে পারলে না? শিপ্রা গুনগুন করে কান ধরলে, বললে, এতদিনে একটু বসন্ত এসেছে, এত জেলাস হোস নে অনি, তোর গোল্ডেন ড্রিম তোরই থাকবে। অনিন্দিতাকে একটু হাসতে হলো। অনি যেদিন জেলাস হবে, অনির তুলনায় জগতের সবাই সেদিন পথ পাগল হবে। বাজে সেন্টিমেন্টের চেয়ে কমন সেন্স আমি বেশি পছন্দ করি। এ হলো রিয়েলিজমের যুগ, এ যুগে প্র্যাকটিক্যাল না হলে কোনো মেয়ের চলে? শিপ্রা তখনও গুনগুন করে গান গায়। অনিন্দিতার মুদ্রাদোষ কপালের ক্ষতচিহ্নটি আঙুল দিয়ে ঘষা, আর শিপ্রার মুদ্রাদোষ গুনগুনানো গান। তোর বুদ্ধি এখনো কাঁচা আছে অনি। পৃথিবীতে রোম্যান্স না থাকলে মেয়েদের উপায় আছে? রোম্যান্টিক যুগে মেয়েদের ভোতা হলেও চলতো, আজ আর প্র্যাকটিক্যাল হলেও ক্ষতি ছিল না। আর এখন পুরুষরা রোম্যান্স ভুলতে চলেছে, সিনিক আর প্র্যাকটিক্যাল হয়ে উঠেছে। মেয়েদেরই এখন রোম্যান্টিক, সেন্টিমেন্টাল সবকিছুই হওয়ার দরকার, নইলে তারা টিকবে কি করে? সংস্কৃত পড়ে তুই যেন কেমন হয়ে গেছিস অনি। অনিন্দিতা খানিকক্ষণ ভেবে বলল, তুমি তাহলে সিরিয়াস শিপ্রাদি? সময় কাটাচ্ছ না? শিপ্রা গম্ভীর হয়ে বললে, সময় কাটাবার সময় আর আমার আছে কই? সিরিয়াস না হয়ে একটি ছোট্ট ছেলেকেও কি এই বয়সে এসে ভোলাতে পারবো? অনিন্দিতা গম্ভীর হয়ে বললে, পরাশর তোমার চেয়ে ৩-৪ বছরের ছোট। নিজের বোকামি বুঝতে পেরে শিপ্রা তৎক্ষণাৎ গাম্ভীর্য পরিত্যাগ করলে, হেসে বললে, এই যে জেলাসি উপচে উঠছে। এবার অনিন্দিতা তর্ক ছলেও এ কথার প্রতিবাদ করলে না। নিজের সম্বন্ধেও অনিন্দিতা কখনো মিথ্যা কথা বলে না, অন্তত তার ধারণা তাই। অর্থাৎ সাধারণ সুস্থ মানুষের মতো নিজের সম্বন্ধে সে অনেক ভুল ধারণা পোষণ করে। শিপ্রা সম্বন্ধে পরাশরের সঙ্গে একদিন সে অত্যন্ত নির্মমভাবে আলোচনা করল। এতে অপমানের প্রশ্নটা খুব বড় বলে এই নির্মমতার প্রয়োজন ছিল। বিশেষত সংক্ষেপে তার ছেঁড়াকে এড়িয়ে যাবার চেষ্টা করে পরাশর ব্যাপারটাকে আরো জটিল করে তুললে। অনিন্দিতা অশ্রু গোপন করে বললে, আজ পর্যন্ত তুমি অনেক অন্যায় করেছ, কিন্তু কখনো কিছু গোপন করার চেষ্টা করনি বলে তোমাকে শ্রদ্ধা করতাম মন্টু। এ থেকে তোমার বোঝা উচিত এখন যা করছি সেটা অন্যায় নয়। অন্যায় হলে গোপন করতাম না। অন্যায় কি? তুমি পাপ করছো। পাপ? আরে এ হলো ভালোবাসা। ভালোবাসা অতি পবিত্র জিনিস, স্বর্গীয়। পরাশর তার বাছা পোশাকি হাসিটি হাসল। যদি কখনো কাউকে ভালোবাসো অনি, তাহলে জানতে পারবে ভালোবাসা কত উঁচু স্তরের জিনিস। এর জবাবে অনিন্দিতা বললে, তুমি কলকাতা যাবে কবে? শিপ্রা স্কুল খুললে ভাবছি একসঙ্গেই যাব। অনিন্দিতা মরিয়া হয়ে বললে, তোমার বাবা রেগে আগুন হয়ে আছেন, তোমার মা রোজ কাঁদেন। তাতে কি, পুরো বয়সে সব স্বামী স্ত্রীরই এরকম একটু আধটু ঝগড়াঝাটি হয়। তখন অনিন্দিতা বুঝতে পারল
মনে মনে একটা গভীর ষড়যন্ত্র করে পরাশর প্রথমে শিবটাকে আমল দিয়েছিল। এখন তার মনের মোড় ঘুরে গিয়েছে। প্রথমে চেষ্টা করে পরাশরের ষড়যন্ত্রকে সফল হতে দিলে শিবটার উন্মাদ অভিযান ব্যর্থ করা যেত, কিন্তু সে সুযোগও এখন তার নেই। এতকাল সে যে পরাশরের অবাধ্যতা করেছে তার একটা নাটকীয় প্রতিশোধ নেবার সম্ভাবনায় পরাশর অন্ধ হয়ে গিয়েছে। পুরাতন যুগের ব্যর্থ প্রেমিকের মতো শুধু কথায় নয়, কাজেও সে আত্মহত্যা করে ছাড়বে। কিন্তু বেশি প্রতিবাদ ভালো নয়। অনিন্দিতা তাই চুপ করে গেল। নদী তীরে শারদীয় কাশগুচ্ছের এবার অভাব হয়েছে। আকাশের টুকরো টুকরো রূপলি মেঘ মানুষের মনোবাসনার মতো শিথিল মন্থর গতিতে ভেসে বেড়ায়। নদী ও পুকুরের জলে এখনো পর্যন্ত বর্ষার অস্বচ্ছতা থেকে যাওয়ায় পরিষ্কার প্রতিবিম্ব ফোটে না। অনিন্দিতা রাঁধে, চুল বাঁধে, বই পড়ে, পাড়া বেড়াতে চায়। পরাশর ও শিবটার গোপন পরামর্শ অফুরন্ত হয়ে থাকে। গোপন অভিপ্রায় সীমা কণ্ঠের তলদেশে, কিন্তু গোপন আলাপ ঠিক দিগন্তে ছড়িয়ে যায়। অনিন্দিতা শুনতে পায় আগামী উৎসবের পরের রাত্রেই রক্তকরবী অভিনয় হবে। সে পর্যন্ত দুটোরই রিহার্সাল চলবে একসঙ্গে, উৎসব আর অভিনয়ের, ভালোবাসা আর নাটকের। অনিন্দিতা তবু কিচ্ছু বলে না। সকলের হা হুতাশ তার কানে আসে। পরাশরের এমন কুমতি হবে, তার চেয়ে বয়সে বড় একটা বেহায়া মাস্টারনিকে শেষ পর্যন্ত সে বিয়ে করার জন্য খেপে উঠবে, এ কথা কেউ যে স্বপ্নেও ভাবতে পারেনি। অনিন্দিতাকে বারবার তা না শুনিয়ে কেউ তৃপ্তি পায় না। অনিন্দিতা হেসে বলে, আমি তার কি করব? তাকে কেউ কিছু করতে বলেনি, কিন্তু শিবটাকে কোকোনাদের বোসবাড়ির বউ মনে করতে গিয়ে সকলেরই মন খুঁতখুঁত করে। তারা বিশেষ করে অনিন্দিতাকেই মনের দুঃখ নিবেদন করে। শিবটাকে গ্রামে আনার দায়িত্ব সকলের বিরুদ্ধে সমালোচনা ও নালিশের সমবেত বোঝা হয়ে অনিন্দিতার কাঁধে চেপে থাকে। শৈশবের শেষে গ্রামে অনিন্দিতার নিন্দা নেই, দোষ তাকে কেউ দেয় না। কিন্তু সকলের ক্ষুণ্ণ ও ক্রুদ্ধ অভিযোগ শিবরা ও পরাশরের নাগাল না পেয়ে অনিন্দিতার চারিদিকে এসেই ভিড় করে। অনিন্দিতার মধ্যস্থতায় তাদের নালিশ যেন যুগল অপরাধীদের বিচ্ছিন্ন করে দেবে। অনিন্দিতার সামনে পড়ে গেলে শিবরা একটু হাসে। তাকে এত সুন্দর দেখায় যে তাকে আর তার হাসিকে চেনা যায় না। মুখ থেকে সে যেন এক পরত মরা চামড়া তুলে ফেলেছে, লাবণ্যের এক অজ্ঞাত মাজন দিয়ে দেহ মার্জন করেছে। কোকোনদে এসে এই কদিনের মধ্যে তার স্বাস্থ্য অসাধারণ উন্নতি লাভ করেছে। তার দেহের কঠোর শুভ্রতা রঙে ভিজে কোমল হয়ে এসেছে। মাথার চুলগুলি পর্যন্ত যেন খোলস বদলে হয়েছে উজ্জ্বলতর। তার মুখে চোখে যে অশান্ত উদ্বেগ আর গ্লানিকর বিরক্তির অভিব্যঞ্জনা অনিন্দিতা চিরকাল দেখে এসেছে, এখন আর তার চিহ্ন মাত্র নাই। তার দৃষ্টি গভীর ও গম্ভীর। মাঝে মাঝে অন্যমনস্ক অবস্থায় অনিন্দিতার দিকে চেয়ে একটু কেবল শঙ্কা তার চোখে দেখা দেয়। অনিন্দিতা লক্ষ্য করে শিবরা প্রতিদিন নিজেকে সংহত ও অখণ্ড করে এনে পরাশরের কাছে আত্মসমর্পণ করছে। ভোজবাজির মতো তার জাদু নির্মিত শহরটি ধীরে ধীরে লোপ পেয়ে আসছে। অকস্মাৎ সমস্ত বিষয়ে সে যেসব বাহুল্য আমদানি করেছিল, একে একে তাদের পরিত্যাগ করে সে স্বাভাবিক হয়ে উঠছে। একটি পুরুষের সঙ্গে স্থায়ী সম্পর্ক স্থাপনের জন্য যেসব সুপ্রাচীন ও অপরিবর্তনীয় বাঁধনে তাকে বেঁধে ফেলা জগতের সবচেয়ে আধুনিক মেয়েটির পক্ষেও এখনো পর্যন্ত অপরিহার্য হয়ে আছে, অনিবার্য অধ্যাবসায় পরাশরকে শিবরা সেই সব বাঁধনেই ক্রমে ক্রমে নিজস্ব করে ফেলছে। পরাশরকে সে যতখানি আকর্ষণ করে, নিজেকে ততখানি ভালো লাগায়। মুখে যখন সে ঘোষণা করে যে জগতের মানুষ শুধু সেই দিনই সুখী হতে পারবে একজনের জীবনে আরেকজনের যেদিন কোনো কর্তৃত্ব থাকবে না, যার যেভাবে খুশি
নিজের জীবনটাকে কাজে লাগাবে অথবা অপব্যয় করবে। দুটি চোখের দৃষ্টি দিয়ে সে তখন এই নিয়ম থেকে পরাশরকে অব্যাহতি দেয়। মানুষের চোখের আড়ালে এই কোকোনাথ গ্রামের অনেক গেঁয়ো বউয়ের মতো পরাশরের কাছে প্রেমের মোহে সে দাসী হয়ে থাকে। অনিন্দিতা তাকে বলতে শুনেছে, পরিমনা না হলে আমরা কিন্তু পৃথক হয়ে যাব, একটা দিনও গায়ের জোরে কাছাকাছি থাকবার চেষ্টা করব না। এবং এটুকু জানতেও অনিন্দিতার বাকি থাকেনি যে পরাশরকে একথা বলার আগে শিপ্রা 3 দিন চেষ্টা করে পরাশরের মনে বিশ্বাস জন্মিয়ে দিয়েছে পরিমনার অভাব তাদের এ জীবনে কখনো হবে না। কারণ এতকাল শিপ্রা যে নিঃসঙ্গ জীবনযাপন করেছে, সে শুধু পরাশরের মতো এমন একজনের দেখা সে এতদিন পায়নি বলে, যার সঙ্গে কোনোদিন মনোমালিন্য না হবার সম্ভাবনায় প্রথম থেকে সে বিশ্বাস করতে পারে। শিপ্রা বলে, বালিগঞ্জের দিকে একটা বাড়ি ভাড়া নেব অনি, প্রত্যেক শনিবার বিকেলে হোস্টেল থেকে গিয়ে সোমবার পর্যন্ত তুই আমার কাছে থাকবি। অনিন্দিতা সরলভাবে জিজ্ঞাসা করে, তোমাদের খরচ চলবে কি করে? এখানে না থাকলে মন্টুর বাবা তো একটি পয়সাও দেবেন না। শিপ্রাও সরলভাবে হেসে বলে, বিয়ের পরে আমি কি মন্টুকে ভেসে বেড়াতে দেব রে অনি? তুই ওকে একদম চিনতে পারিসনি, দায়িত্ব দিলেই ও দায়িত্ব নেবে, মাসে 300-400 টাকা ও রোজগার করতে পারবে। তোমাকে এসব লোভ দেখিয়েছে নাকি? দেখিয়েছে, কিন্তু তুই যা ভাবছিস তা নয় অনি। এ শুধু লোভ দেখানো হলে শিপ্রা ঠকতো না। 1 মাস করে আমি এখানে এসে থাকলে বুড়ো খুশি হয়ে 11 মাস কলকাতার খরচ দেবে। ছেলের বউ 2বার পায়ের ধুলো নিলে সিন্ধুকে চাবি পর্যন্ত তার আঁচলে বেঁধে না দিয়ে রাত্রে ওর ঘুম হবে ভাবিস? মন্টুর বাবাকেও তুই চিনতে পারিসনি অনি। অনিন্দিতা বলে, চিনতে আমি কারোকেই পারিনি শিপ্রাদি, তোমাকেও না। শিপ্রা সস্নেহে তার কাঁধে হাত রাখে, ছলো ছলো চোখে তাকিয়ে মিষ্টি মোলায়েম গলায় বলে, এবারটা ঠকেই সে কনি, জীবনে আর ভুল হবে না। আমি তো টিচার ছিলাম, তো আমার কাছে শিখতে আর দোষ কি? অনিন্দিতা কাঁধ থেকে তার হাত নামিয়ে আঙুলগুলো মুঠো করে ধরে, হাসি মুখে বলে, তোমায় ভালো রকম গুরুদক্ষিণা দেব শিপ্রাদি। শিপ্রা বলে, আমার সঙ্গে কনসাল্ট করে দিস, 2 জায়গা থেকে একরকম প্রেজেন্ট পেলে বিশ্রী লাগে। উফ, হাতটা ছাড়, আংটিটা পিঁধছে। অনিন্দিতার মুষ্টির চাপে পরাশরের দেওয়া আংটিতে শিপ্রার 2টি আঙুল গর্ত হয়ে কেটে যায়, কয়েক ফোঁটা রক্তেরও আবির্ভাব হয়। শিপ্রা একটু হেসে বলে, তুই খুব সরল অনি, তাই বড় বোকা। অনিন্দিতা বোকা না হলেও শিপ্রা যে বুদ্ধিমতী, 2-1 দিনের মধ্যেই তার আরও একটি পরিচয় পাওয়া যায়। শিপ্রা রক্তকরবীর রিহার্সাল বন্ধ করে দেয়। পরাশর তার মত পরিবর্তনের চেষ্টা করে, সে পরাশরের অবাধ্য হয়। পরাশর রাগ করে, সে নির্বিকার থাকে, বলে ও সব ছেলে মানুষই ভালো নয়। যে দৃষ্টি দিয়ে মানুষ বিপদের পরিমাপ করে, শিপ্রাকে সেই দৃষ্টিতে ঈষৎ ফিতা করে তুলে পরাশর বলে, তুমি শেষ পর্যন্ত অনিন্দিতা হয়ে উঠবে না তো শিপ্রা? শিপ্রা থাকাই সহজ। শিপ্রার এই আশ্বাসকে অনিন্দিতা চেঁচে সমর্থন করলে। পরাশরকে এসে অভয় দিয়ে বললে যে শিপ্রার যতটুকু স্বাভাবিক সেটুকুই কৃত্রিম, পরাশরের চিন্তার কারণ নেই। কোকোনদে এসে শিপ্রা পাগল হয়ে গিয়েছে। একবার পাগল হয়ে মানুষ যদি বা মাঝে মাঝে শ্রান্ত হয়ে পাগলামি স্থগিত রাখে, পাগলামি তার জীবনে খোঁজে না। চিরজীবন উন্মাদিনী থেকে শিপ্রা পরাশরের জীবনকে ভরপুর করে রাখবে। পরাশর সভয়ে বলে, তোমার এই মন্তব্যে সার্কাজম নেই তো অনি? না, খাঁটি শুভানুধ্যায়ী মন্তব্য বলেই গ্রহণ করো। পরাশর আত্মগোপন করে বললে, জীবনটা তাহলে জমবে বলো? বরফের মতো ঠান্ডা আর শক্ত। তাই বা মন্দ কি? বরফ দিয়ে আইসক্রিম হয়, পাথর চিরকাল পাথর। এমনিভাবে হেয়ালিতে কথা বলার জন্য তাদের মন খারাপ হয়ে যায়। শিপ্রাকে সঙ্গে নেওয়ার কথা ভুলে গিয়ে পরাশর একা চলে যায় পুকুরে। পুকুরের মাঝখানে সাঁতার দেবার চেষ্টা না করে
চোখ বুজে চিত হয়ে ভাসে। অনিন্দিতা শিপ্রাকে পরাশরের গন্তব্যস্থানের সন্ধান বলে দিয়ে অবেলায় বাড়ির পাশের পোড়ো জমিটাতে ইজেল খাড়া করে ছবি আঁকতে আরম্ভ করে। একটি একটি করে দিন চলে যায়। কোকনদের আকাশে শুক্লপক্ষের চাঁদটি কলায় কলায় বাড়তে থাকে। পূর্ণিমার আগের রাত্রে পরাশর ও শিপ্রার বিবাহের সময় স্থির হয়েছে বলে চাঁদের নৈশ বৃদ্ধিতে অনিন্দিতা মৃদু কৌতূহল বোধ করে। শিপ্রা তার হাজারিবাগের পিসিমাকে পত্র লিখেছিল। পত্রে এসে প্রস্তাব করেছিল যে পিসিমা যদি কলিকাতা এসে তার বিয়েটা দিয়ে দেন তবে বড় ভালো হয়। পিসিমা চিঠির জবাবে লিখেছেন তার বড় টাকার টানাটানি, কলিকাতায় বাড়ি ভাড়া করে শিপ্রার বিয়ে আয়োজন করার সঙ্গতি তার একেবারেই নাই। শিপ্রা টাকা পাঠালে তিনি ব্যবস্থা করতে পারেন। শিপ্রা নিঃসংকোচে এ চিঠি পরাশরকে দেখিয়েছে। পরাশর বলেছে, তাই তো। তখন শিপ্রা বুদ্ধি খাটিয়ে এক উপায় উদ্ভাবন করেছে। কোকনদে বিয়ে হতে তো কোনো অসুবিধে নেই। তার উদ্ভাবিত উপায়ের মর্ম কথাটি এই, এবং কোকনদেই যদি বিয়ে হয় অনিন্দিতার বাড়িতে না হলে তাকে বিশেষ অপমান করা হবে। এ বিয়ে যে হচ্ছে অনিন্দিতাই কি তার কারণ নয়? তাছাড়া সে তাদের দুজনেরই বিশিষ্ট বান্ধবী। প্রস্তাবটা যে অনিন্দিতার দিক থেকেই ওঠা উচিত ছিল এটা খেয়াল করে তারা দুজনেই অস্বস্তি বোধ করে, কিন্তু মুখ ফুটে কেউ কিছু বলে না। পরাশরের বাবা ও মা শেষ পর্যন্ত মত দিলেও এ বিয়ে তারা অনুমোদন করেননি, গম্ভীর উদাসীন হয়ে আছেন। পাত্রপক্ষের বিয়ের আয়োজনও অনিচ্ছুক মন্থর গতিতে চলেছে। পাত্রীর এক পিসিমা পৃথিবীর কোথাও আছে এবং পাত্রীপক্ষে যতটুকু আয়োজন দরকার তিনিই তা করবেন, এমনি একটা আভাস পেয়ে পরাশরের আত্মীয় স্বজন চুপ করে আছে। এখন এ পক্ষের ব্যবস্থার ভারটাও তাদের নিতে বলার সাহস পরাশরেরও নেই। শিপ্রা ইচ্ছে করলে এই অসুবিধা রদ করতে পারত। দুটি সুব্যবস্থা সম্ভব ছিল। হাজারিবাগের পিসিমাকে মথু উপোসের আর্থিক অবস্থার বিবরণ লিখে জানিয়ে অভয় দিলে তিনি কলকাতায় ছুটে এসে উৎসবের আয়োজন করতেনি। কলকাতায় শিপ্রার কয়েকটি বন্ধু আছে, তাদের অনুরূপ বিবরণ দিয়ে পত্র লিখলে তারা দরকার হলে চাঁদা করেও শিপ্রার বিয়েতে 200-400 টাকা খরচ করতে পিছপা হতো না। কিন্তু শিপ্রা অনেক ভেবে এদিক দিয়ে কোনো চেষ্টাই করেনি। পরাশরের কাছে নিজেকে সে অসহায় অনন্য নির্ভর করে রাখতে চায়। পরাশর শুধু ভালোবেসেই তাকে গ্রহণ করছে না, তাকে দয়াও করছে। সহায় সম্পদহীনা এক নারীর প্রতি এ তার অনন্ত অনুগ্রহ। শিপ্রা জানে এই করুণার ভেজাল মেশানো প্রেম খাত মেশানো সোনার মতো খাঁটি জিনিসটির চেয়েও শক্ত হয়। চারিদিক থেকে বাধা ও আঘাত পেয়ে শেষের দিকে পরাশর যদি ভালোবাসাকে অস্বীকার করতেও চায়, এই ভেজালকে তার মানতেই হবে। জগতে যার কেউ নেই তাকে সে কোনো কারণেই ভাসিয়ে দিতে পারে না। শুক্লা নবমীর দিন সকালে অনিন্দিতার কাছে সেই কথাই পাল। বললে, নিজের ভার আর বইতে পারিনি অনি। অনিন্দিতা শাড়ি গামছা কাঁধে ফেলে চশমার খাপ খুঁজছিল। অন্যমনস্ক ব্যস্ততার জন্যই বোধহয় তার কথা রূঢ় শোনাল। গাড়ি ঘোড়ার ব্যবস্থা তো হয়েছে। শিপ্রা আরো নরম হয়ে বললে, একটা মুশকিল হয়েছে অনি। মুশকিল বাধা নয়, সর্বনাশের সূচনাও নয়। তবু অনিন্দিতা চশমার খাপের কথা ভুলে গেল। কি মুশকিল শিপ্রাদি? পরাশরের সঙ্গে ঝগড়া হয়েছে? মুশকিলের বিবরণ দেওয়ার পরিবর্তে শিপ্রা পরাশরের সঙ্গে তার পরামর্শের বর্ণনা খানিক কমিয়ে খানিক বানিয়ে ব্যক্ত করল। মনে হলো এ বিষয়ে তার নিজের যেন কোনো বক্তব্যই নেই, সে শুধু দুটি। পরাশরেরই একটা অনুরোধ সে অনিন্দিতার কাছে পৌঁছে দিচ্ছে। নিজের ভার বহনে তার অক্ষমতার সকরুণ ভূমিকাটির সঙ্গে ঠিক খাপ না খাওয়া কথাগুলিতে
এতখানি দুর্বিনয় প্রকাশ পেল যে অনিন্দিতা গম্ভীর হয়ে গেল। পুকুরে চলো শিপ্রাদি, স্নান করতে করতে পরামর্শ হবে। কোন পুকুরে যাবে? পরাশরদের পুকুরে, পরাশরকেও ডেকে নেব। শুনে শিপ্রার অভিজ্ঞতায় পরিপূর্ণ হৃদয়খানি হঠাৎ আত্মবিস্মৃত হয়ে গেল। তার মনে হল পৃথিবীর প্রত্যেকটি জীবন যে সকেন্দ্রীয়, তার এই নির্মল জ্ঞান পরিপূর্ণ সত্য নয়। অনিন্দিতার মতো মেয়েরা সংসারের রূঢ়তম নিয়মগুলিকেও মাঝে মাঝে বাতিল করে দিতে পারে। মধুবোষের বাগানে পুকুরটির চারিদিকে এতগুলি ফলের গাছ আছে যে বেলা 10টার আগে শীতল জলের সঙ্গে উষ্ণ রোদের মিলন হয় না। তারা তিনজন যখন পুকুর ঘাটে গিয়ে দাঁড়ালো, সূর্য তখন আকাশের অনেক নিচে পড়ে আছে। পুকুরের কালো জল নিবিড় ছায়া তরল রাত্রির মতোই রহস্যময়। পরাশর ও শিপ্রা মাঝে মাঝে কথা বলার চেষ্টা করছে, কিন্তু কথায় যার দখল অসাধারণ, তার মুখে আজ কোনো কথা নেই। শুধু কথা নেই নয়, তার মুখের স্বচ্ছ সরলতায় একটা দুর্বোধ্য পাণ্ডুর কালিমা ঘনিয়ে এসেছে। মুখের কোনো রেখা কিভাবে জটিল বক্রতা অবলম্বন করছে কারোর পক্ষেই তা অনুমান করা সম্ভব নয়। কিন্তু ওর মুখের দিকে তাকালে একটু যেন ভয় ভয় করে। এতকাল নিজস্ব মুখরতায় ওর হৃদয়ের স্পন্দনটি পর্যন্ত ধ্বনিত হয়েছে, আজ স্তব্ধতা পর্যন্ত মুখর বলে ওকে ঠিক বোঝা যাচ্ছে না। ঘাটে পৌঁছে অনিন্দিতা বললে, তুমি বসো পরাশর, আমরা জলে নামব। শিপ্রা বললে, হে, আমি যে কস্টিউম আনিনি অনি। অনিন্দিতা বললে, আমিও তো আনিনি। শাড়ি পরে সাঁতার দিতে পারবো না। সাঁতার দিতে তোমায় কে বলেছে? হাত ধরে একান্ত অনিচ্ছুক শিপ্রাকে অনিন্দিতা একরকম টেনে জলে নামিয়ে নিয়ে গেল। জলের নিচেই পিছল খাট ছিল। বুক জলে পৌঁছে থামবার চেষ্টা করে শিপ্রা থামতে পারল না। অনিন্দিতার আকর্ষণে তাকে পুকুরের মাঝখানে যেতে হল। হাঁপি হাঁপি এসে বললে, হাত ছাড় অনি, ডুবে যাব। অনিন্দিতা বললে, তুমি কতক্ষণ ডুবে থাকতে পারো শিপ্রাদি? শিপ্রা কেঁদে বললে, 1 সেকেন্ডও পারি না অনি, ছেড়ে দে, খাটে ফিরে যেতেই প্রাণ বেরিয়ে যাবে আমার। অনিন্দিতা মৃদু হেসে বললে, রোজ সকালে পরাশরের কাছে তবে শিখলে কি? সকালটা যে তোমাদের পুকুরের জলেই কাটত। গলা উঁচু করে সে খাটে পরাশরকে চেঁচিয়ে বলল, আমরা ডুবে থাকার কম্পিটিশন দিচ্ছি পরাশর, তুমি আম্পায়ার, পার্সিয়ালিটি করো না যেন। এক হাতে শিপ্রার গলা চড়িয়ে ধরে আর এক হাতে জল কেটে অনিন্দিতা তলিয়ে গেল। পরাশর জামা খুলে সিঁড়ি বেয়ে জলের ধারে নেমে এসেও জলে ঝাঁপিয়ে পড়ল না। ফিরে গিয়ে খাটের পাকা আসনে বসে জামাটি গায়ে দিয়ে ধীরে ধীরে বোতাম আটকাতে লাগল। অনিন্দিতা ও শিপ্রা তখন ভেসে উঠেছে। তার নাম ধরে শিপ্রার তীক্ষ্ণ সুতীব্র চিৎকার আবার যখন পুকুরের শান্ত জলের তলে অকস্মাৎ স্তব্ধ হয়ে গেল, তখনও তার শেষ বোতামটি আটকানো হয়নি। এবার যখন তারা ভেসে উঠল, শিপ্রা নির্বাক হয়ে গেছে। অনিন্দিতা তাকে টেনে খাটে নিয়ে এলো। অতি কষ্টে ওর প্রাণ রক্ষা হয়েছে পরাশর, নতুন সাঁতার শিখে অতদূর ওর যাওয়া উচিত হয়নি, ঘাটে তুলে নিয়ে যাও, আমি শাড়িটা খুঁজে না এনে উঠতে পারছি নে। পরদিন শিপ্রাকে স্টিমারে তুলে দিয়ে অনিন্দিতা বললে, সত্যি বলছি শিপ্রাদি, তুমি ডুবে যাচ্ছ, পরাশর তা বুঝতে পারেনি। তাছাড়া আমি ছিলাম কি না, আমি এমন সাঁতার জানি যে পরাশরকে পর্যন্ত আমি জলে ডুবিয়ে মেরে ফেলতে পারি। আমি ছিলাম বলে ও জলে নামা দরকার মনে করেনি। শিপ্রা কিছু বলল না। নদীর জলীয় বাতাসে তার শীত করছিল। জলের দেশে এসে পুকুরের জলে আর চোখের জলে তার দুটি চোখ লাল হয়ে গেছে। জলে ডুবে আকস্মিক অপমৃত্যু লাভের এটা পরবর্তী অবস্থা। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ।
এই কদিন আগে একটা পোলে জিজ্ঞেস করেছিলাম, আপনাদের যদি আমার চ্যানেলে এখন অবধি করা সব থেকে বড় উপন্যাসটি শোনাবো বলি, আপনারা কোনটা শুনতে চাইবেন, শ্রীকান্ত নাকি অপরাজিত? ভোটে জিতে গিয়েছে অপরাজিত, এবং সত্যি বলছি কাজও শুরু হয়ে গেছে তার। তবে আপনাদের অনুরোধ, যে কদিন সময় লাগবে আমার উপন্যাসটিকে আপনাদের সামনে আনতে, ততদিন একবার পথের পাঁচালী ছালিয়ে নিন। যারা এখনো শোনেননি, এই বেলা শুনে নিন। একটা মানুষের জীবনের সিঁড়ি ভাঙা অঙ্কের প্রথম ধাপ কিন্তু ছোটবেলাটাই। অপুর ছোটবেলা বুঝতে না পারলে তো আমরা অপূর্বর স্ট্রাগলটাই বুঝতে পারবো না, তাই না? আচ্ছা, ঘোষণাটি এখানেই শেষ হলো। এবার আমায় বিদায় দিন। খুব শিগগিরই আবার ফিরে আসব নতুন কোনো পুরনো গল্প নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।